আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, কাছে ও দূরে, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের ভিডিও শুনবার জন্য স্বাগত। আজকে আমি কথা বলবো মূলত, আজকে 4টি সংস্কার কমিশনের তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল এবং সেটি যথারীতি তারা দিয়েছেন। তার ভিতরে থেকে আমি দুটো আহ, সংস্কার কমিশনের যেই রিপোর্ট, সংক্ষেপে তারা একটি রিপোর্ট উল্লেখ করেছেন, সামারি, সেই সামারিটা একটু আপনাদেরকে বলবো। আশা করি বিস্তারিত পাওয়ার পরে এগুলি নিয়ে বিস্তর আলোচনা হবে ইনশাল্লাহ। প্রত্যেকটা টপিকসে আলাদা আলাদা আমার আলোচনা থাকবে। তো প্রাথমিক পর্যায়ে আমি বিবিসি থেকে দেখতেছি, বিবিসিতে যে নিউজ করেছে তারা, যেমন যা এখানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যেটা ছিল বদিউল আলমের সাহেবের, তারা যে রিপোর্টটা দিয়েছে সেখানে একাধিক আসনে প্রার্থী হওয়ার সুযোগ বাদ। বিবিসি নিউজ, একাধিক আসনে প্রার্থী হওয়ার সুযোগ বাদ, এটা খুব ভালো একটি পয়েন্ট। ভোট 40% না পড়লে নতুন নির্বাচনের সুপারিশ, এটা নিয়ে হয়তো কোনো বিতর্ক থাকতে পারে। এরপরে জাতীয় সংসদ নির্বাচনে একাধিক আসনে প্রার্থী হওয়ার সুযোগ বাদ। কোনো আসনে 40% ভোট না পড়লে ওই আসনে ভোট বাতিল। কোনো আসনে না ভোট বেশি পড়লে সেই আসনে নতুন করে নির্বাচন আয়োজনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এর আগে আমরা না ভোটের ব্যবস্থা দেখেছি, কিন্তু তার কার্যকারিতা ছিল না। এটা আমি অনেকবার প্রশ্ন করেছি যে যেহেতু না ভোটের ব্যবস্থা করেছেন, তাহলে কোনো এলাকায় যদি না ভোট বেশি পায়, সেই জায়গায় কেন নতুন করে ভোট করার ব্যবস্থা করা হচ্ছে না? দ্বিতীয়ত, কোনো এলাকায় যদি একজন সংসদ সদস্য দাঁড়ায়, সেইখানেও ভোটের ব্যবস্থা করার দরকার, কারণ ওইখানেও যদি না ভোট বিজয়ী হয় তাহলে তার বাতিল হয়ে যাবে, মনোনয়ন বাতিল হয়ে যাবে, অর্থাৎ নতুন করে আবার সেখানে নির্বাচনের ব্যবস্থা করা হবে। তো এটাই তো বিধান হওয়ার কথা, না ভোট মানেই তো এরকম হওয়ার কথা, যেটা বর্তমান সংস্কারে তারা প্রস্তাব রেখেছে। এছাড়াও প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 2বার থাকা, অর্থাৎ 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। 2বার প্রধানমন্ত্রী নির্বাচিত ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের অযোগ্য করা, এটা একটা ভালো পদ, কারণ সর্বোচ্চ পর্যায়ের তো দুইজন আমরা দেখি, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী। তো একবার প্রধানমন্ত্রী যদি কেউ 2বারের মেয়াদে হয়ে থাকেন, সে আর রাষ্ট্রপতি হতে পারবেন না। একই ব্যক্তি একই সঙ্গে যাতে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা না হতে পারে, সেই বিধান চালু করারও সুপারিশ করেছে এই কমিশন। এই প্রস্তাবটা আমি রেখেছিলাম আলহামদুলিল্লাহ। তো সেটা এখানে আমি প্রতিফলন দেখেছি তাদের সংস্কার যে দিয়েছে প্রস্তাব। জাতীয় সংসদ আসন সংখ্যা আরো 100 বাড়িয়ে 400 করার প্রস্তাব করা হয়েছে। এখানে আরো 100 না, মূলত 50টি বাড়িয়েছে, কারণ আগেই তো 350 ছিল। 300 ছিল স্বাভাবিক আসন, আর 50 ছিল সংরক্ষিত মহিলাদের। সেই মহিলাদের জন্যই তারা সংরক্ষিত 50-এর জায়গায় 100 করেছে। কিন্তু একটু তফাৎ করেছে, সেটা হচ্ছে আগে সংরক্ষিত আসনগুলি ছিল আনুপাতিক হারে তাদেরকে দেওয়া হতো, আর এখন সরাসরি মাঠের ভোটে হবে। এখন মাঠের ভোটে কিভাবে হবে, কোন কোন এরিয়াতে মহিলারা ভোট করবে, তাদের ভোটের আয়োজন করা হবে, এই বিষয়টা এখনো ক্লিয়ার না। বিস্তারিত আসলে হয়তো সেটাও পাওয়া যাবে। এরপরে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে উভয় কক্ষের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান চালু করারও প্রস্তাব দিয়েছে এই সংস্কার কমিশন। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস নির্ধারণ করা, নির্বাচনে ইভিএম বাতিলের মতো সুপারিশ এসেছে সংস্কার কমিশনের প্রস্তাবে। ইভিএমটা কোনো প্রয়োজনই ছিল না। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস, ইভিএম বাতিলের সুপারিশ বলছি। প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ ও অনলাইন ভোটিং পদ্ধতি চালুরও সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, যে এখানে পোস্টাল ব্যালটও রাখার প্রস্তাব করেছে যারা প্রবাসে রয়েছে। সাথে সাথে অনলাইন ভোটিং ব্যবস্থা এইটা চালু করার দরকার। প্রয়োজনে এইটার জন্য আন্তর্জাতিক যেই বিষয় রয়েছে, যারা এই দেখভাল করে থাকেন, বিশেষ করে আমেরিকার মতো জায়গায় নির্বাচনে যেই পদ্ধতিগুলি চালু থাকে, সেখানে যারা এই ইগুলি অনলাইন এই বিষয়গুলি যারা নিয়ন্ত্রণ করে থাকে, দেখভাল করে থাকে, প্রয়োজনে তাদের সহায়তা আমরা নিতে পারি। তাদের সহায়তা নিলে আমরা হয়তো এখানে অনেকটাই উচ্চে উঠতে পারবো। অথবা আমাদের বাংলাদেশের যে প্রযুক্তি আছে, যারা আমাদের মেধাবী ছেলেরা রয়েছে, তারাও এটা কিছু একটা উদ্ভাবন করে দেখাইতে পারে। কিন্তু সর্বশেষ এই বিষয়টা খুবই সিক্রেট এবং খুবই থাকতে হবে, মানে কোনো কেউ যেন হ্যাকিং করতে না পারে, একজনের ভোট যেন আরেকজন দিতে না পারে। আবার বর্তমান যেই ওয়েবসাইটগুলি, সরকারি যে ওয়েবসাইটগুলি এতটাই দুর্বল যে লোডিং লোডিং দেখায়, কোনো কাজই করতে পারি না। সরকারি কোনো ওয়েবসাইটে আমি স্মুথলি কাজ করতে পারি না। তো এরকম যেন না হয়, অর্থাৎ একটি সফটওয়্যার তারা করবেন বা একটি ওয়েবসাইট তারা করবেন, সেই ওয়েবসাইটের গুণগত মান অত্যন্ত শক্তিশালী হবে, এবং একসাথে যেহেতু ভোটের বিষয়, একদিনে লক্ষ লক্ষ মানুষ হয়তো ভোট দেওয়ার ট্রাই করবে, সেই ক্ষেত্রে যেন কেউ লোডিং এর শিকার না হন এবং কারো খুব সময় নষ্ট না হয়, এই বিষয়গুলিও তাদের দেখভাল করতে হবে।
তো সন্ধ্যায় সংবাদ সম্মেলনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, মোট 16টি ক্ষেত্রে 150টি সুপারিশ তারা করেছে নির্বাচন সংস্কার কমিশন। তো এই বিস্তারিত যখন আসবে আমরা এটা নিয়ে আবার আলোচনা করব। তো এখন আমি একটু অন্য আরেকটা যাচ্ছি, সেটা হচ্ছে সংবিধান সুপারিশ কমিশনের। দেখি তারা কি কি প্রস্তাব রেখেছে, মৌলিকভাবে তাদের কি কি এখানে দাবি রেখেছেন। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সহ সংবিধানের মূলনীতি পরিবর্তনের সুপারিশ, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী এই শব্দটা বিলুপ্তির একটা সুপারিশ করেছেন। বাংলাদেশের সংবিধানে প্রজাতন্ত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে নাগরিকতন্ত্র ও জনগণতন্ত্রী বাংলাদেশ নাম চালুর প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন। একই সাথে সংবিধানের বর্তমান 4 মূলনীতির মধ্যে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দিয়ে, এই 3টা বাদ দেওয়ার কারণ আছে, এই 3টার কোনো একটা আমাদের মুক্তিযুদ্ধের কোনো রিপ্রেজেন্ট করে নাই, মুক্তিযুদ্ধের কোনো বিষয় এখানে ইনক্লুড নেই, বা মুক্তিযুদ্ধের সময় যে আমাদের মূলনীতিগুলি ছিল 3টা মূলনীতি, সেই মূলনীতির ভিতরে এই বিষয়গুলি ছিল না। এগুলি পরবর্তীতে বসানো হয়েছে পরগাছার মতো, অথবা এই পরগাছাগুলি বিলুপ্ত করে, এটা জনগণের দাবি ছিল। এবং 71-এর আমরা যে মূল যুদ্ধটা করেছি, সেই যুদ্ধের যেহেতু এগুলি ছিলই না, স্থানই পায়নি, এ কারণে এগুলি সংবিধানে থাকার কোনো সুযোগ ছিল না, যে কারণে তারা এটা বাতিলের প্রস্তাব করেছে। এটা একটা ভালো দিক। তাহলে তারা এই 3টা বাতিলের প্রস্তাব করেছে, তবে গণতন্ত্রটা রেখেছে, 4 মূলনীতির থেকে শুধু গণতন্ত্রটা রেখেছে। একই সাথে সংবিধানের বর্তমান 4 মূলনীতির মধ্যে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে গণতন্ত্রের সাথে নতুন 4টি মূলনীতি অন্তর্ভুক্ত করার প্রস্তাবও করেছে সংস্কার কমিশন। তাদের সুপারিশকৃত মূলনীতিগুলো হলো, অর্থাৎ 5টি মূলনীতি তারা সুপারিশ করেছে। সাম্য, যেটা আমাদের 71-এর যুদ্ধের সময় ছিল। মানবিক মর্যাদা, 71-এর যুদ্ধের যে মূলনীতি ছিল, 3টা মূলনীতি, এটাও ছিল। সামাজিক সুবিচার বা সামাজিক ন্যায় বিচার, এটাও ছিল। অর্থাৎ 71-এর যে 3টা মূলনীতি, এই 3টা মূলনীতি তারা নিয়ে এসেছেন। এটা খুবই চমৎকার একটি কাজ করেছেন। সাথে একটা বাড়িয়েছেন তারা বহুত্ববাদ। এই বহুত্ববাদ, এটার ব্যাখ্যা লাগবে। বহুত্ববাদ বলতে আমি হয়তো বুঝেছি এমন যে সকল দলের মানে সন্নিবেশন ঘটবে এই সংবিধানের আলোকে, অর্থাৎ সকল দলের মিলে নির্বাচন ব্যবস্থা করবে, এরকম, যেটা গণতন্ত্রে সাধারণত আমরা দেখে থাকি। হয়তো এটা বুঝিয়ে থাকতে পারেন, বাকি এটা বিস্তারিত আসার পরে এটা নিয়ে আমি আলোচনা করতে পারবো। সর্বশেষ গণতন্ত্র, যেটা আগের সংবিধানে ছিল, গণতন্ত্র তারা রেখেছেন। তার মানে আগে সংবিধানের যে মূলনীতি থেকে গণতন্ত্র রেখেছেন, নতুন 4টে ঢুকিয়েছেন। তার ভিতরে নতুনত্ব হচ্ছে বহুত্ববাদ, আর বাকি 3টা মূলত আমাদের মুক্তিযুদ্ধের যে 3 মূলনীতি ছিল, সেই 3টা চলে এসেছে। তার মানে এটা একটা ভালো একটা দিক ছিল, যে আমাদের এতদিন পর্যন্ত 72-এর সংবিধান বলে আমরা যেটাকে বলতাম, যে এটা 71-এর চেতনা ব্যবসা করতাম, কিন্তু 71-এর যে চেতনা, মূল 71-এর ভিতরে যে মূল নীতি ছিল 3টি, সেই 3টির একটাও স্থান সেখানে পায়নি। বর্তমান সংবিধানে সেটা সুপারিশ করা হয়েছে। এরপরে এছাড়াও সরকার ও জাতীয় সংসদের মেয়াদ 4 বছর, প্রধানমন্ত্রী পদে 2বারের বেশি না থাকা, এটা আগেও আমরা দেখেছি, অর্থাৎ এটা সকলেই এটার সুপারিশ করেছেন। সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স 21 বছর করার সুপারিশও করেছে এই কমিশন। এছাড়া সংসদে বিরোধী দল থেকেও ডেপুটি স্পিকার সংযুক্ত করার প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ ডেপুটি স্পিকার যদি সরকার দলীয় থাকে, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে থাকতে পারে। অর্থ বিল ছাড়া সব ক্ষেত্রে সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবে বলেও সুপারিশ করেছে সংস্কার কমিশন, যেটা নিয়ে আমি কয়েকদিন আগে বিএনপির বিরোধিতা করেছিলাম, যে বিএনপি তারা যে 31 দফা করেছে, সেখানে তারা অর্থ বিল, তারপরে আরো বেশ কয়েকটা সংবিধান সহ বেশ কয়েকটা পয়েন্টে কোনো বিরোধিতা করতে পারবে না। বাকি স্বাভাবিক কথায় তারা দলীয় ফোরামের বাইরে ভোট দিতে পারবে। অথচ ওই বিলগুলিতেও তাদের বাইরে ভোট দেওয়ার কথা, অর্থাৎ তার প্রত্যেকের আলাদা আলাদা মূল্যায়ন করার কথা, যে একটা মানুষ সে একটা বিষয় বুঝতেছে, যে যেমন আপনার সংবিধান বিষয়ে কোনো কাটছাট হবে, আলোচনা হবে, বা একটা আইন প্রণয়ন করা হবে, সেই ক্ষেত্রে অবশ্যই দলীয় ফোরামের বাইরে গিয়ে তার যদি আলাদা কোনো অবস্থান থাকে, তার কাছে যদি ভালো কোনো ব্যাখ্যা থাকে, অবশ্যই সেই ব্যাখ্যা সে দিতে পারবেন, এবং প্রয়োজনে তার বিপক্ষে, অর্থাৎ তার দলের বিপক্ষে তিনি ভোট দিতে পারবেন। এটা এই ক্ষমতাটা থাকা উচিত। এখানে অবশ্য শুধুমাত্র অর্থ বিলে বিরোধিতা করা যাবে না, বাকি সকল ক্ষেত্রে বিরোধিতা করার প্রস্তাব রাখা হয়েছে, যেটা আমাদের আগের সংবিধানে ছিল না। আগের সংবিধানে দলের মানে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার কোনো অধিকার ছিল না 70 অনুচ্ছেদে। এরপর রাষ্ট্রপতির মেয়াদ ধরা হয়েছে 4 বছর। সংবিধান সংশোধন করতে 2 কক্ষে ভোট করারও প্রস্তাব করা হয়েছে কমিশনের সুপারিশে। বাংলাদেশের জনগণ জাতি হিসেবে
বাঙালি বিধানটি বিলুপ্তের সুপারিশও করা হয়েছে কমিশন। এই বাঙালি শব্দটি নিয়ে আমারও একটি লাইভ আছে, অনেক আগেই করেছিলাম, একেবারে শুরুতেই, যে আমি যখন ৭২-এর সংবিধান নিয়ে আমার একটা বক্তব্য ছিল ফেসবুকে, সেই বক্তব্যের ভিতরে আমি বলেছিলাম যে এই ৭২-এর সংবিধানে প্রথমেই যে সমস্যাটা তৈরি করেছিল, বাঙালি শব্দ বলে আমাদেরকে একটা বিভাজন তৈরি করে দিয়েছিল আমাদের দেশাত্মবোধকের ভিতরে বা দেশের মানুষের ভিতরে। কারণ বাঙালি বললে যারা গারো, যারা চাকমা, যারা উপজাতি তারা বাদ পড়ে যায়, কারণ তারা তো বাঙালি না। অতএব বাঙালি বাদ দিয়ে বাংলাদেশি, যে কোনো ভাষার হোক, সে গারো ভাষা হোক, উপজাতি যে কোনো ভাষার হোক, সে বাংলাদেশি। অর্থাৎ বাংলাদেশি যদি জাতীয়তাবোধ হয়, সকলকে আমরা সন্নিবেশন ঘটাতে পারি। কিন্তু যখন আমি বাঙালি বলবো, তখন আমার সেই ভাইরা আমার থেকে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ আমার এই সংবিধান সকলকে একীভূত করতে পারে না। অথচ একটা সংবিধান হবে জামে এবং মানে, যেটা আরবিতে আমি বললাম। জামে মানে বলা হয়, জামে মানে এমন একটা ব্যাখ্যা, যে ব্যাখ্যায় আপনার ওই সকল শ্রেণীর, ওই দেশের সকল শ্রেণীকে ঢুকিয়ে ফেলবে। আবার মানে মানে অন্য দেশের কেউ যাতে তার ভিতরে না ঢুকতে পারে, এটাকেই বলা হয় জামে মানে। যে কোনো একটা সংজ্ঞা আমরা দিতে গেলে সংজ্ঞাটা জামে মানে হইতে হয়, কারণ জামে হইলে সকলে ঢুকবে, মানে হইলে বাইরের কেউ আবার ঢুকতে পারবে না। যেমন আমরা মানুষ, মানুষ মানে হায়ানে নাতেক, মানে কথা বলা প্রাণী। এখন শুধু প্রাণী বললে, আপনার মানুষের ভিতরে শুধু প্রাণী যদি বলেন, তাহলে অনেকে ঢুকে যাবে। দেখা যাবে যে আপনার প্রাণী বলতে পৃথিবীতে বহুত প্রাণী আছে। এজন্য এমন একটি সংজ্ঞা দাঁড় করানো যেটা জামে হবে এবং মানে হবে, অর্থাৎ সকল মানুষ ঢুকবে। আবার অন্যান্য শ্রেণী যারা মানুষ না, তারা বাতিল হয়ে যাবে। অর্থাৎ কেউ এর ভিতরে, মানুষ ছাড়া অন্য কেউ এর ভিতরে সংজ্ঞা অনুযায়ী ঢুকতে পারবে না। এরকম একটা সংজ্ঞা হওয়া দরকার। সেই হিসেবে এই বাঙালি এই শব্দটা একেবারেই বিলুপ্ত করা বা এই প্রস্তাবটা খুবই ভালো একটা উদ্যোগ হয়েছে। তো এই ছিল মোটামুটি দুটো কমিশনের প্রস্তাবনা, আমি একটু আলোচনা করলাম সারসংক্ষেপে। বাকি আগামীকাল বা পরশু যখন তাদের বিস্তারিত আমার সামনে আসবে, এর ভালো এবং খারাপ দিক নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।